যেদিন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম আমি বলেছিলাম যে একটা জেনারেশনাল শিফট হওয়া দরকার আছে। তো এরকম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এরকম নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, এটাই ভবিষ্যৎ। পুঁজিবাদী দেশে পুঁজিপতিরা মনে করে যে তোমার গিয়ে এই জিতলেও আমার পলিসি নেবে, এই জিতলেও আমার পলিসি নেবে, দুটোকেই আমি ইলেকট্রাল বন্ডের টাকা দেবো বা ঘুষের টাকা দেবো বা লুটের জায়গা দেবো, তো আমার লুটে এরা সমর্থন করবে এবং তৃতীয় কেউ থাকবে না, যে এপিট আর ওপিট থাকবে, কোনো তৃতীয় কোনো কিছু থাকবে না। কিন্তু এমন একটা অবস্থা আসে তখনই শাসকের ঘুম যায় যে পুলিশ যথেষ্ট নয়, যত পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে। গত 3 বছর ধরে মমতাজি ভালো করে ঘুমোতে পারছেন না। আপনি সিপিএমের এখন রাজ্য সম্পাদক, অথচ বিধানসভায় কোনো আপনাদের এমএলএ নেই। 21-এর নির্বাচনে আমরা বিধানসভা শূন্য হই, 2022-এ আমি রাজ্য সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। শূন্য করার পেছনে বিজ্ঞানটা হচ্ছে নমস্কার, আজ আমরা এমন একজনের সঙ্গে গল্প করতে বসেছি যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। সত্যি বলতে কি, যদি তাকে পরিচয় করানো হয় সেই ধৃষ্টতাও আমাদের নেই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই মোহাম্মদ সেলিমকে আজ আমরা এই আপনাদের সামনে হাজির করছি। তার নানান অজানা কাহিনী, তার বাচ্চাকালের গল্প, তার পড়াশুনোর গল্প, শেষকালে আমরা আসবো একটু রাজনীতি নিয়ে আলোচনায়। এবারে আসুন আমরা সেলিমবাবুকে নিয়ে একটু গল্প করতে বসি। নমস্কার সেলিমদা। নমস্কার। সেলিমদা, মানে আপনি তো এখন রাজ্য সিপিএমের সম্পাদক। আপনাকে আর নতুন করে আমি কিছু মানে এগুলো নিয়ে বলতে চাইছি না, শুধু বলতে চাইছি যে আপনার শৈশবটা কেমন কেটেছে। একবার শুনেছি যে আপনি নাকি উলবেড়িয়ায় গিয়ে খুব মানে ডুবে গেছিলেন, তখন আপনি ক্লাস 3-তে পড়েন। এখন কম ডুবে আছি, তখন বাঁচানোর লোক বেশি ছিল, এখন বাঁচানোর লোক কমেছে। যাকে জোকে পাঠ, এটা বাস্তব। আসলে কী হয়, আমি তো শহরের ছেলে, আর যেরকম সাধারণভাবে যে কোনো শহরের মধ্যবিত্ত পরিবারের নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেরকম হয় সেরকমই সেসব, বাড়তি কিছু নয়। তো আমার একটা বাবার দিক থেকে এটা ভালোই ছিল, মনে করতেন শহরে মানে হচ্ছে একটা কৃত্রিম জীবনযাপন আর কি। তো উনি আমরা যারা শহরে আর কি, কলকাতা শহর গড়ে উঠেছে এবং তাদের সঙ্গে যে পরিবারগুলো বেড়ে উঠেছে, তো তাদের একটা গ্রামের প্রতি একটা লঙ্গিং থাকে, যেরকম আমাদের এনআরআইদের যেরকম দেশের প্রতি থাকে আর কি, তো যত দূরে থাকে। আর বাবাদের শৈশবকাল পর্যন্ত বাবা বলতেন যে কলকাতার এই আশেপাশে মানে কসবা, বারাসাত, মধ্যমগ্রাম, এইসব এলাকাগুলো গ্রাম ছিল আর কি, তো সেখানেই তা চলে যেতেন, জ্ঞাতি এরকম পরিচিত হয়ে গেছে। আমরা যখন বলেছি তখন, এখন তো আরও বলবে লোকে যে শহরটা এমন ইটকাট পাথরের হয়ে যাচ্ছে, কৃত্রিম একটা হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা দেখতেই পাবে না, কয়লা কী জিনিস জানতে পারবে না, গরু ছাগল মুরগি কী রকম হয় সেরকম জানতে পারবে না, তারপর হচ্ছে তোমার গিয়ে গাছপালা পশু পাখি, হ্যাঁ, মাছ কোথায় পাওয়া যায় জানবে না। তো এই জন্য বাবা একটা পরিকল্পনা মাফিক তার পরিচিত কলিগ, আমাদের পাড়ায় কত ব্যবসাপাতি করে, দোকান যারা ব্যবসা করে, সেরকম লোকেদের গ্রামে যারা উইকেন্ডে বাড়ি যায়, তো তাদের সঙ্গে এরকম ছিল আমাদের অ্যারেঞ্জমেন্ট যে গ্রাম থেকে লোকে আসলে চিকিৎসা, পড়াশোনা, ভর্তি, হাসপাতাল, চাকরি খুঁজছে, তখন তাদের যেন আমাদের তখন তো পেইং গেস্ট অ্যারেঞ্জমেন্ট ছিল না, তখন সেটা আছে আমাদের বাড়িতে। আর আমাদের স্কুল লাইফে গরমের ছুটি, পুজোর ছুটি দুটো একদম নির্দিষ্ট সময় হতো, তখন প্ল্যান করা থাকতো হোমওয়ার্ক নিয়ে ওখানে চলে যাব গ্রামে। আচ্ছা। এবং সেখানে ওদেরখানেই থাকা হবে, গ্রাম্য জীবনে অভ্যস্ত হব, জীবনটাকে দেখব কাছ থেকে, মানুষের জীবন যন্ত্রণা দেখব, চাষবাস এগুলো বোঝা যাবে কিছুটা। আমি এখন বুঝি রাজ্য সম্পাদক হয়ে বা পার্টি করতে গিয়ে অনেক উপকৃত হয়েছি, যে এরকম কোনো কৃত্রিম বই পড়ে ধারণা নয়, একেবারে সেই জীবনের অংশ হিসেবে ধারণা, একদম পুরো প্র্যাকটিক্যালি। ধরো কখনো আরামবাগ, কখনো এইরকম বারাসাতের দিকটা, উত্তর 24 পরগনা বসিরহাট সাব ডিভিশন, কখনো দক্ষিণ 24 পরগনা ক্যানিং সাব ডিভিশন, কখনো উলুবেড়িয়া, মানে কলকাতাকে ঘিরে এই চারদিকটায়। তো এক একটা ছুটিতে এক এক জায়গায় আমরা চলে যেতাম ভাইরা। আচ্ছা। তো সেইখানেই একটা মজার গল্প আর কি, যা আমার জীবনে একটা বড় দ্বিতীয়, এই জন্য মৃত্যুর ভয় মানুষের কমে যায় আর কি। তো জলে ডুবে গেছিলাম, সাঁতার জানতাম না, তখন থেকে আমার পুকুরে নদীতে যেতে বারণ হয়ে গেল বাড়ি থেকে। তো ওরকম
পুকুরে গরমকাল, গরমের ছুটিতে বাড়ির উঠোনে মানে পরেই একটা পুকুর সেখানে পেছনে, তো সেখানকার একজন যাদের বাড়িতে ছিলাম সেই বাড়ির বৌমা হচ্ছে তখন আমাকে বাঁচায় আর কি। মানে আপনি হঠাৎ কিভাবে ডুবে যাচ্ছিলেন, মানে কেমন করে? ওরা আসলে বাড়ি থেকে বলে দেয় যখন গ্রামে যাই তো জলে নামবে না, আর আমাদের নৌকো পরে যেতে হতো আশিপুরে গিয়ে উলুবেড়িয়া হচ্ছে তোমার গিয়ে এখান থেকে বাসে করে গিয়ে উলুবেড়িয়া যাওয়ার জন্য আশিপুর থেকে নৌকো পেরে তারপর ঘাট পেরে ওখানে যেতে হতো। তো একটু এমনিতেই নৌকো টোকে এসে যাবে তো খুব মা একদম সাবধান, জল নিয়ে একদম যেতেই করবে না। তো সবাই ওরা হুটোপুটি করছে, জলের মধ্যে ঝাঁপাচ্ছে, আমি ঘাটের যে বাঁধানো ঘাট ছিল সেই ঘাটে বসে মগ দিয়ে তুলে তুলে জল স্নান করছি। তো তখনকার মতো এরকম প্লাস্টিকের মগও ছিল না, কারণ টিন বা এরকম অ্যালুমিনিয়ামের কিছু ছিল, তো সেটা দিয়ে স্নান করছি। হঠাৎ একটা ছেলে থাকে না একটু, ওকে দাপুটে ছেলে থাকে একটু, সেই রকম দামাল ছেলে ছুটে পেছন থেকে এসে, আমি খেয়ালও করিনি, আমাকে ঠেলে দিয়েছে। পরে অবশ্য স্বীকার করেছে যে এটা কোনো মানে উদ্দেশ্য বদ উদ্দেশ্যে নয়, ওরা নিজের মধ্যে মনে করেছিল যে জলের ভয়টা কাটাতে হবে, একবার যদি জলে নেমে যায় তাহলে ভয় কেটে যাবে, কিন্তু আমি তো আরও ভয়ে মাঝখানে চলে যাচ্ছি। সেলিমবাবু, আপনি যাদবপুরে ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনা, সেই যাদবপুরকে নিয়ে আপনি আপনার কোনো ঘটনার কথা? আপনার প্রশ্নটা মনে পড়ে, আমি অনেক মজা করে একটা বলি যে আমি যে বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করেছি সেটাই লোকে বোঝে না, কারণ আমি তো সাধারণত খেটে খাওয়া মানুষ, গরিব গুরব মানুষ, পরিযায়ী, তারপর হচ্ছে শ্রমিক, কৃষক, তাদের মধ্যে কাজ করি, বেকার যুবদের মধ্যে কাজ করেছি। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে নাকি 4.5 দশক হয়ে গেল বিশ্ববিদ্যালয়, তখন সেখানে ভর্তি হয়েছি। সেখানে তোমার গিয়ে অবশ্য আমার একটা সুবিধা হয়েছে, যাদবপুরে পড়ার জন্যই রাজনীতিতে আরও বেশি করে ইনভলভ হলাম, বা রাজনীতি যে পেশা হিসেবে নিয়ে নেব, হোল টাইমার হব, কমিউনিস্ট পার্টির প্রতি পুরোটা জীবনে ভর এটাই করবো, এটা তার আগে যাদবপুরে যাওয়ার আগে আমার ভাবনা ছিল না। যেরকম হয় ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, তো ওখানকার সাংস্কৃতিক গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক চেতনা, এবং নানান রাজ্য থেকে এবং বিদেশ থেকে তখন, এবং আমাদেরও সব জেলা থেকেই ছাত্রছাত্রীরা আসতো, তো তাদের সঙ্গে একটা হতে হওয়ার ফলে আমাদের দেশ, রাজ্য, মানুষ, সমস্যা, এগুলো সম্পর্কে জানা হলো। রাজনৈতিক আরও পড়াশোনা একটু গভীরে গেলাম, এমন কিছু অধ্যাপক পেলাম, এমন কিছু ছাত্র বন্ধু পেলাম যাদের সঙ্গে সংস্পর্শে আমার আরও বেশি করে রাজনীতিটার মধ্যে আর কি ইনভলভ হয়ে গেলাম, এটুকু বলতে পারি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় যে খুব মন দিয়েছি তা নয়, শিক্ষকরা সবসময় আমাকে আর কি এটা নিয়ে বকাবকি করতেন যে আর একটু তুমি মানে ক্লাসরুমের পড়াশোনায় একটু মন দাও। আচ্ছা আচ্ছা, এই যে অতীতের যাদবপুর আর বর্তমানের যাদবপুরের মধ্যে কোনো পার্থক্য আপনার চোখে পড়ে? এটা আমি যদি এখন বলি ওটা বাইরে থেকে বলবো, কারণ এটা একটা আমি আমাদের অন্যদেরকেও বলি এবং আমি বিশ্বাস করতাম। আমি যেদিন যাদবপুরে পরীক্ষা দিলাম, MA পরীক্ষা, তারপরে আমি 10 বছর যাদবপুর ইউনিভার্সিটিতে যাইনি। মনে করি যে এই যে প্রাক্তন ছাত্র যে বেশিরভাগ জায়গায় হয়, এই যে মৌরসি পাট্টা হয়ে যায়, তারা থেকে যাবে, যত যারা রাজনীতি করে তারাই চালাবে, সেটা আমি বিশ্বাস করতাম না। এবং নিজেও আমি যেদিন যাদবপুর ইউনিভার্সিটি থেকে MA পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আমি সংগঠন থেকে বললাম আমি ছাত্র সংগঠন করবো না, আর ইউনিভার্সিটিতে যাবো না। তারপর যদিও আমি আইন কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যাইনি। 10 বছর পরে আমি যখন সাংসদ হলাম রাজ্যসভার, তখন আমার ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্টাল সেমিনার হতো, সেখানে আমাকে ডাকে, কোনো বই রিলিজের অনুষ্ঠান ছিল, তো দর্শনের বিভাগের হচ্ছে তোমার গিয়ে ডিপার্টমেন্টাল সেমিনারে তখন আমি যাই। তো এটা আমার কলেজও তাই, আমি যখন কলেজ থেকে বেরিয়ে এসেছি তারপরে আমি 10 বছর যাইনি, 13 বছর যাইনি। তারপরে যখন আমি সাংসদ হলাম তখন ছাত্র সংসদ এবং অধ্যাপকরা আমাকে ডাকলেন যে তোমার গিয়ে সম্বর্ধনা দেওয়া হবে বলে, তখন আমি গেছি। তো তারপর থেকে হিসেব করায় আমি আমার কলেজে তারপরে হয়তো 2বার কি 3বার গিয়েছি এতদিনে, আর বিশ্ববিদ্যালয়ে আমি হয়তো 3 কি 4বার গিয়েছি। এই যাদবপুরে এত সব ঘটনা ঘটছে এখন, তো মানে যদি আপনি বলেন একজন, তুমি বলছো কোন দিক দিয়ে ঘটনা, কি কোন দিক দিয়ে দেখছো সেটা বলবে। গোটা দেশের মধ্যে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের রাজ্য সরকার শিক্ষা নিয়ে এত অপদার্থ দেখাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রায় শত্রু বানিয়ে দিয়েছিল ওই হোক কলরবের সময়, মানে যেরকম জেএনইউর বিরুদ্ধে নেমেছিল বিজেপি সরকার, দিল্লিতে লেগেছে, এরকম এখানেও ধ্বংস করার জন্য। কারণ ওখানে জ্ঞান বিজ্ঞান চর্চা গবেষণা হয়, ছাত্রছাত্রীরা রাজনৈতিক সচেতন হয়, সেখানে সৃজনশীলতার কাজ হয়, সেটা অনেকে পছন্দ করে না। গবেট হবে কিছু, তারপর হচ্ছে যে তোমার গিয়ে ওই যেরকম বলবে যে ভয় দেখিয়ে জমায়েতে নিয়ে যাবে,
ভয়ের একটা থ্রেট কালচার হবে, যেটা আমরা কলেজগুলোতে দেখি, সেটা তো নেই। তাহলে সেখানে শিক্ষা বিদ্যা একটা মুক্ত বুদ্ধির চর্চা হবে, বিতর্ক হবে, এই গণতান্ত্রিক পরিষদ থাকবে, এটা পছন্দ করে না। অথচ সেটা থাকলেই কিন্তু শিক্ষায় ভালো হবে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর জেএনইউ গোটা দেশের মধ্যে শ্রেষ্ঠ আন্তর্জাতিক মানের। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে গোটা দেশের সবকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1 নম্বর র্যাঙ্ক হয়েছে। তাহলে বলবো পঠন পাঠন, কিছু সেন্টার আছে, কিছু ডিপার্টমেন্ট আছে একদম এক্সেলেন্ট, তারা ইউজি থেকে স্বীকৃতিও পায়। আবার অন্যদিকে দেখা যাবে যেহেতু শাসক দল সেখানে নিজের মনোমতো কিছু করতে পারছে না, তখন প্রতিদিন সেখানে মনে হচ্ছে এটা উচ্ছন্নে গেছে। হয়, এটা তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটা ইরানে বলে নয়, এটা বিজেপি বলে নয়, এটা তৃণমূল বলে নয়। যখন ইরানে আয়াতুল্লাহ খোমেনি 78 সালে সোকল ইসলামিক বিপ্লব হলো, তিনি বললেন তেহরান বিশ্ববিদ্যালয়কে শেষ করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে শয়তান তৈরির কারখানা। কারণ ওরা যত পড়বে তত জানবে, যত জানবে তত প্রশ্ন করবে। আর যেখানে প্রশ্ন করা অ্যালাউড নয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে, যে কোনো শাসক, স্বৈরতান্ত্রিক শাসক আরও বেশি হলে তারা প্রশ্নের সম্মুখীন হতে চায় না। সুতরাং গয়ঙ্গচ্ছ ভাব থাকবে, গড্ডালিকা প্রবাহে দেবে, বার ডান্সার নিয়ে আসবে, রাশিয়ান ডান্সার নিয়ে আসবে, নায়ক নায়িকা নিয়ে আসবে টলিউড বলিউড হলিউড থেকে, তারা বিশাল করে সোশ্যাল ফাংশন করবে। অধ্যাপক, প্রিন্সিপাল, উপাচার্যের মধ্যে একটা অংশ আছে, শিক্ষা সে চুরি হোক, শিক্ষায় দুর্নীতি হোক, কোনো দিকে তাকাবে না, যে পড়াশোনা করতে হবে না, যে কোনোভাবে সার্টিফিকেট জোগাড় হয়ে যাবে, তাতে খুব মজা আছে। কিন্তু সেখানে যদি কেন ক্লাস হচ্ছে না এই নিয়ে যদি আন্দোলন হয়, কেন তোমার গিয়ে সেমিস্টার চালু হবে না, সেমিস্টারে ঠিকমতো রেজাল্ট বেরোবে না কেন, ক্যাম্পাস হবে না কেন, রিক্রুটমেন্ট হবে না কেন, ফেসিলিটিস কেন হবে না, গবেষণাগার ঠিকমতো থাকবে না কেন, ল্যাবরেটরি ঠিকমতো থাকবে কি না, এই নিয়ে যদি দাবি দেওয়া নিয়ে লড়াই হয়, তখন এটা পছন্দ করবে না শাসক কখনোই। স্যার, আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনি সিপিএমের এখন রাজ্য সম্পাদক, অথচ বিধানসভায় কোনো আপনাদের এমএলএ নেই। এই সিপিএম 34 বছর রাজত্ব করা সত্ত্বেও একজন এমএলএকে আপনারা পাঠাতে পারলেন না। এটা কি আপনার প্রশ্নটাকে উল্টো দিকে ঘুরিয়ে বলতে পারি, যদি মজা করে বলছি যে আমি সম্পাদক, বিধানসভায় কোনো এমএলএ নেই, বা এরকম হতে পারে বিধানসভায় কেউ নেই বলেই আমি সম্পাদক হলাম। প্রশ্ন করতে পারো 2021 নির্বাচনে আমরা বিধানসভায় শূন্য হই, 2022-এ আমি রাজ্য সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি, কারণ একটা বিশেষ পরিস্থিতিতে, বিশেষ চ্যালেঞ্জের মুখে, এবং এটাই চ্যালেঞ্জ। এই যে নেই কেন, দেখুন এখন যে হচ্ছে না, এই যে ভোট চোর গদ্দি চোর কেন বলছে, তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচনে দেখা গেল ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটের লিস্ট থেকে, ভোটের মেশিন থেকে ভোটের গণনা পর্যন্ত কারচুপি হয়েছে। রাহুল গান্ধী বলছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল করাপশন, রিগিং। তো এইটাই যখন আমাদের রাজ্যে পঞ্চায়েতে হলো, পুরসভায় হলো, আমরা বললাম রাজ্য নির্বাচন কমিশন এসব করছে, এই নমিশন দিতে পারবে না, ক্যাম্পেইন করতে পারবে না, বুথের মধ্যে ঢুকে থাকবে একজন মস্তান, প্রিজাইডিং অফিসারকে বলবে রাত থেকেই স্ট্যাম্প মেরে দাও। এই যে অধীরবাবু এবং আমি হারলাম, আমরা তো ভোটার পরে মুর্শিদাবাদে বললাম যে আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। পুলিশ, আইপ্যাক এর মতো কোম্পানি, তারপর হচ্ছে নির্বাচন কর্মী, ইলেকশন কমিশন, এই গোটা নেটওয়ার্কটাকে, সিস্টেমকে যদি ব্যবহার করা হয় যে কমিউনিস্টদের শূন্য করতে হবে, আর সেখানে যদি কেন্দ্র এবং রাজ্যের শাসকরা যদি হাত মেলায়, তাহলে তো তোমার গিয়ে যেমন লোডশেডিং হয়, সেরকম একটা ইলেকশন রেজাল্টেও লোডশেডিং হতে পারে আর কি। কিন্তু স্যার, এটা তো বলতে গেলে এখন তৃণমূলীরা বলেন যে এইসব শিক্ষা নাকি আপনাদের থেকেই নাও। এটাকে বলে সব না, তৃণমূলী বলে না। আগে তথাগত রায় বলে একজন নেতা ছিলেন বিজেপির, এখন মানে ফেসবুকে বা টুইটারে ভেসে ওঠেন, ওনাকে সব মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দিয়েছে। তো তিনি প্রথম থেকে বলতেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের ছাত্রী, আর তিনি সব যা করছেন। আর আমরা কি বলি, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিলেন, সিপিএম তো কোনো ছিলেন না, এবং তিনি আজন্ম সিপিএমের বিদ্বেষী, প্রচন্ড প্রথম থেকে, এবং সেটাই সেই বিদ্বেষী তাকে বিজেপির করে নিয়ে গেছিল। তিনি তারপরে প্রাইমারিলি যদি কংগ্রেসে থাকেন, সেকেন্ডারিলি তিনি বিজেপির কাছ থেকে তিনি শিখেছেন। এই যে শিক্ষা দুর্নীতি যদি বলো, এসএসসি স্কুল সার্ভিস কমিশন, এই যে দাগি অদাগি, এর কোথেকে এলো? ব্যাপক কেলেঙ্কারি, শিবরাজ চৌহান, মধ্যপ্রদেশ, RSS, বিজেপি করেছে, তার থেকে মমতা ব্যানার্জি শিখেছেন। তুমি এই ভলিউমের শিক্ষক নিয়োগের দুর্নীতি বামফ্রন্টের 34 বছরের কোন উদাহরণ দেখাবে? বলছে স্কুল সার্ভিস কমিশন ছিল বলে 6 বছরে চাকরি পেয়েছে। আচ্ছা, ভোটে নাকি দুর্নীতি তো বলছো, তো আপনাদের কাছ থেকে শিখেছে। তাহলে মমতা ব্যানার্জি 84 থেকে একবার হারলেন মালিনী ভট্টাচার্যের কাছে, তাহলে লাগাতার এমপি হতেন কি করে? যে দুর্নীতি করে তাহলে শূন্য হতো তৃণমূল। যেবারে মনমোহন সিংয়ের সরকার হলো, UPA 1 হলো, ব্যাপক হাওয়া হলো, বামপন্থী এবং সমাজতান্ত্রীরা মিলে 100টা আসন পেলো, সেগুলো তো মমতা একা হলেও তৃণমূলে জিতেছে, একাই জিতেছে। তখন তো আমরা তো বলিনি ও দুর্নীতি করে জিতেছে, বা উনিও তো বলেননি যে আমরা দুর্নীতির জন্য হেরে গেছি বাকিটা সবাই।
কলকাতা পুরসভায় তোমার মনে আছে যখন সুব্রত মুখার্জি মেয়র হলেন বামফ্রন্টের আমলেই, তখন ওরা বললো এখন ছোট লালবাড়ি দখল করেছি, এরপরে পরের লালবাড়ি দখল করবো, বড় লালবাড়ি দখল করবো, রাইটার্স। কিসের জোরে বললেন? ভোট হতো বলি তো, নাকি নমিনেশন জমা দেওয়া যেত না? তাহলে পুরসভায় নমিনেশন জমা দিতে না দেওয়া যেত হতো, ইলেকশন কমিশন যদি ব্যবহার করা হতো, তাহলে সুব্রত মুখার্জি মেয়র হতেন, আর ওই জল শোভন না ছাদ শোভন সে কি মেয়র হতো? এই ফিরহাদ হাকিম আজকে যিনি পুরমন্ত্রী, তিনি তো তখন থেকে অনেক দিন ধরে তার এলাকা থেকে কাউন্সিলর হয়ে জিতেন। মুর্শিদাবাদ, মালদাতে, উত্তর দিনাজপুরে প্রিয়ঞ্জন দাস মুন্সি থেকে গনি খান চৌধুরী কংগ্রেস আসন তো পেত, শূন্য হয়েছিল। কলেজ, বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে, এই শিয়ালদা চত্বরের কলেজগুলোতে ছাত্র পরিষদ ইউনিয়ন কি করে হতো? তখন নির্বাচন হতো বলেই তো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নকশালপন্থী প্রভাবিত, তার মধ্যে বাকি সবাইরা যুক্ত হয়ে ডিএসএফ এর নামে ইউনিয়ন জিততো। ইউনিয়ন আজ পর্যন্ত আমরা জিতিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাকাল্টিতে ৭৭-এ বামফ্রন্ট সরকার এসছে, ৭৮-কে নিয়মিত নির্বাচিত হতো, কোনোদিন তো এসএফআই জেতেনি। তো গণতন্ত্রে তার একটা ডেমোক্রেটিক স্পেস ছিল অবশ্যই। কোঅপারেটিভগুলোতে এখন যা হচ্ছে, যেভাবে স্কুল কমিটিগুলো হতো, ম্যানেজিং কমিটিগুলো হতো, মাদ্রাসা কমিটি হতো, এখন তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব, আইএফএ, হকি ফেডারেশন, তোমার খেলার মাঠে গিয়ে তুমি দেখো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, তৃণমূল দখল করে নি, মমতা পরিবার দখল করে নিয়েছে। এই সব মানে ক্রিকেট থেকে হকি থেকে সর্বত্র। এবং শিক্ষাটা গোল্লায় গেছে, কমিটিগুলো দখলে আছে, খেলাটা গোল্লায় গেছে। আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে আজকে পশ্চিমবঙ্গের ভূমিকা কোথায়? যেমন টলিউড, বলিউড দখল হয়েছে। টলিউড, এই অনুপর্ণা পুরস্কার পেল ভেনিসে গিয়ে, তো এটা চৌধুরীর বাইরে থেকে তো পুরুলিয়ার, তো এখানে ক্রিয়েটিভ কাজ কি হচ্ছে? তুমি জোর করে তো গেলাতে পারবে না। তাহলে বাংলা কবিতা কি হলো? মমতা ব্যানার্জি অনেক বই লিখলেন, বুদ্ধবার্ষে অত বই লেখেননি, কিন্তু তখন এই যে শতফুল বিকশিত হোক, সবাই বই লিখতো। তো পুরস্কার কে পাবে? শিক্ষামন্ত্রী ঠিক করে দেবেন। নাটক কোথায় হবে, কি হবে? তখন তো নাটক হয়েছে সরকার বিরোধী, কবিতা হয়েছে, গান হয়েছে। কবি সুমন বলেছে ব্রেকফাস্ট করবো দুটো সিপিএম এর লাশ দিয়ে, সকালে নচিকেতার গানও গেয়েছে, নচিকেতাও গেয়েছে। আর এখন কোনো মঞ্চ পাবে না যদি সরকারের বিরুদ্ধে একটা ডায়ালগ থাকে। এমনকি একটা শিক্ষক সংগঠন, যেগুলো অ্যাপলিটিক্যাল শিক্ষক সংগঠন, যদি সম্মেলন করতে যায়, তাহলে সরকার হল দেবে না, বলে হল দেব যদি মমতা বা শিক্ষামন্ত্রী বা সিদ্দিকুল্লাহ কেউ একজন যদি বক্তা হয়, তবে আর দেওয়া যাবে। এটা ডেমোক্রেটিক স্পেস না। সুতরাং রিগিং একটা আলাদা জিনিস নয়। এটাই আবার শুধু এখানে হচ্ছে তা নয়, যোগীরাজও তাই হচ্ছে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্র তাই হচ্ছে, হরিয়ানায় তাই হচ্ছে। তাহলে তুমি অপোজিশনের স্পেসটাকে তুমি কমিয়ে দিচ্ছ। এই কমাতে এটা হয়েছে যে বিরোধী শূন্য করতে হবে। বামফ্রন্ট ৩৪ বছরে কখনো বিরোধী শূন্য রাজ্য করতে হবে বলেনি, বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হবে বলেনি, বিরোধী শূন্য পুরসভা করতে। কিন্তু বিজেপি, তৃণমূল উভয় বলছে লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত বিরোধী শূন্য করতে হবে। কিন্তু স্যার এইখানে একটা অবাক লাগছে যে আপনাদের যারা কমিউনিস্ট আর কি, তারা দলবদল করে ডানপন্থী হবেন, এটা কেউ কোনোদিন উদাহরণ তো আপনার আমাদের মানে কি বলবো, আপনাদের যিনি রাজ্যসভার মেম্বার ছিলেন, তিনি তো দল থেকে বার করে দেওয়া হয়েছে আগে। না, নৈতিকতার অধঃপতন হয়েছে, পরিষ্কার কথা। অনেকে ফেসবুকে সব দেখেছে। তারপরে সিআইডি খুঁজছিল, তারপরে বিজেপির কোলে গিয়ে দিল্লিতে বেঁচেছিল, তারপরে যেদিন তৃণমূলে জয়েন করেছে তখন সিআইডি আর খুঁজছে না। বিমল গুরুংয়ের মতো কেস হয়েছে, মার্ডার কেসে খুঁজছিল, তারপরে যখন ও মমতা ব্যানার্জিকে মা মেনে নিল তখন থেকে কেস আর নেই। মান্ডার ভুইয়ার মতো কেস হয়েছে, মার্ডার কেসে কেস হয়েছিল, তারপরে হচ্ছে তোমার কি তাকে রাজ্যসভায় মন্ত্রী করে দেওয়া হলো, কেস উইথড্র হয়ে গেল। প্রসেনজিৎ যোগ দিচ্ছেন, হ্যাঁ, খুব ভালো কথা, আমি তো স্বাগত জানিয়েছি। তো আপনাদের নেতা, আমাদের নেতা, সিপিএম এর নেতা হয়নি, তারপরেও কেন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি ভোটে আমরা সমর্থন করেছি, সিপিআইএম এই নিয়েও প্রেস কনফারেন্স করেছে, খবর রাখা উচিত। তারপর আমরা বলেছি না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখন সেই কংগ্রেসও কেন কংগ্রেসকে সমর্থন করেছি ইউপিএ 1-এর সময়, তখন ও বিরোধিতা করেছে। পার্টি বলেছে এটা চল, পার্টি কমিউনিস্ট পার্টিতে এক লাইনে চলতে হয়। তো এখানে যখন ওর নৈতিক কোনো ব্যাপার না, তারপর ও চলে গেছে, তারপরে অনেক দল করেছে, নিজে করেছে, সংগঠন বানিয়েছে, তারপর এখন সে তো ফ্রি বার্ড। সিপিএম থেকে গেছে বলতে পারবে না তুমি। না, আমি বলছি যে উদাহরণ চাইলাম, এই যে বললাম এই যে একটা ধারণা আছে, যেতে পারে না যদি সে মতাদর্শকতা থাকে। তাহলে কানাইয়া গেল কি করে? কানাইয়াকে জিজ্ঞেস করো। এটা আজকে আবার বলছি, 60-এর দশকে, 50-এর দশকে, নেহরুর সময় থেকে
যখন সিপিআই একটাই পার্টি, হ্যাঁ, তখন থেকে অনেকেই বামপন্থী বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, এরকম নেতা তো হচ্ছে তোমার গিয়ে কংগ্রেসে জয়েন করেছিলেন। মোহন কুমার আঙ্গালাম। আচ্ছা, এগুলো হচ্ছে তাদেরকে তুমি দল এখনকার মতেই লেগে পড়ো, ভেঙে পড়ো, দলবদল বলতে হবে না, বা বিপদে পড়েছে, মিথ্যা মামলা দিয়েছে বলে তাহলে যায়নি। সে মনে করেছে আচ্ছা জওহরলাল নেহরু সমাজতন্ত্র তৈরি করবেন, গিয়েছে। এখন দিকে মনে করে রাহুল গান্ধী বিজেপিকে ঠিকমতো লড়াই দিতে পারবেন, এটা তফাৎ। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে উন্নয়নের জোয়ারে গা ভাসালাম, এরা পঞ্চায়েতে ইলেক্টেড হলো বা পুরসভায় ইলেক্টেড হলো, তারপর চলে গেল। তুমি উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি, রাজ্জাক মোল্লা বামফ্রন্ট আমের মন্ত্রী ছিলেন, ব্যাপক আগুন খেকো বক্তৃতা করতেন, বুদ্ধদাকে গাল পারতেন সরকারের থেকেও। যে কজন মন্ত্রী বামফ্রন্টের ওই সময় যখন এই বামফ্রন্ট বিরোধী আন্দোলন সংগ্রাম তৈরি হচ্ছে, তো যারা বেশি করে সমালোচনা করতেন বা বিরোধী দলগুলোকে সাহায্য করতেন, তার মধ্যে উনি অন্যতম ছিলেন। পরে তার কী হলো? তিনি মন্ত্রী হলেন, সোমেন মিত্র কংগ্রেসের নেতা ছিলেন, এমপি হলেন, তারপর হারিয়ে গেলেন। তারপর কেউ পুজবার লোক থাকলো না, বরঞ্চ বিরোধী দলে থাকলে, নিজের নীতিগত জায়গা থাকলে লড়াই হতো, আক্রমণ হতো। ওনার উপর আক্রমণ হয়েছে ভাঙড়ে, রেজ্জাক মোল্লার উপরে। হ্যাঁ, কিন্তু তারপরে এটাকে আত্মসমর্পণ বলে, দলবদল বলে না। আচ্ছা আচ্ছা, আত্মসমর্পণ করলে বোঝা যাবে সে আর তার বামপন্থী থাকলো না, সে কারোর পদানত হতে গিয়ে মাথা নত করলো, বা সুযোগ সন্ধানী হলো, বা বিপদের মুখে দাঁড়িয়ে সিদ্ধাটা সোজা রাখতে পারলো না। শুভেন্দু অধিকারী বলছে যে তো শুভেন্দু অধিকারী তো মমতার এই অভিষেক জন্মানোর আগে, মানে নেতা হিসেবে জন্মানোর আগে, তো শুভেন্দু তো মমতার মানুষপুত্র, পিসি, ওই তো বলতো দিদি, এবং তারপর হচ্ছে বাকিরা বলতো দিদিও বলতো পিসি, যে তোর বাপের আমল থেকে তিনমূল, তাই তো, বাপের দৌলতে, একদম পরিষ্কার বলছি। এখন তো উনি বলছেন যে মুকুল রায়কে দিয়ে মমতা ব্যানার্জি, মুকুল রায়, শুভেন্দু, এই উচ্চারণিত হতো। এবং গেল কেন? কারণ মমতার পাশে ওর ছবি থাকবে না, পার্থর ছবি থাকবে না, অভিষেকের ছবি থাকবে, এই নিয়ে ঝগড়া। এটা তো নীতিগত কোনো অবস্থান নয়। তো শুধু বলে বেড়ায় মনে পড়লো, তখন তো সেটা তো বলছো না। তাহলে আজন্ম যিনি তৃণমূলের নেতা হলেন, মন্ত্রী হলেন, ট্রান্সপোর্ট মিনিস্টার হলেন, দুর্নীতি করলেন, সারদা করলেন, নারদা করলেন, তারপর চলে গেলেন। অনেকেই বলছে বাঁচার জন্য চলে গেছে। তাহলে ওটা মামলা, তাহলে ইডিসি কেস হলো। তাহলে ওখান থেকে গিয়ে তুমি কি বলো, তুমি ডাক পড়বে তোমার মাঝে মধ্যে, না ওদিকে চলে যাবে, চলে গেছে। আবার অভিষেক যেমন, তার একই কেস, ডাক পড়বে না, তুমি আওয়ার ম্যান ইন দেয়ার ক্যাম্প, তুমি তৃণমূলে থাকো, কিন্তু অমিত শাহ যেমন বলবে তেমনটা করো, পরিষ্কার। হ্যাঁ, ওটাই তো বলছে যে বামফ্রন্ট থেকে সাবধান, মমতাকে রাখতে গেলে তৃণমূলকে ভোট দিন, না হলে বিজেপিকে, মাঝখানে ভোটটা নষ্ট করে। মানে কি মাঝখানে কিছু নেই, যাহা বিজেপি তাহা তৃণমূল, ওর কাছে ব্যক্তি স্বার্থে ঝান্ডা পাল্টেছে, এবং এখনো মনে করে সিপিএম কে রুখতে হবে। এই জন্য মাওবাদীও সইছিল, কিষাণজিও সইছিল, খুন করছিল, তখন তো একটা হয়ে গিয়েছিল। না, বলছে মমতাকে সরাতে গেলে বিজেপি রাস্তা, তারপর আর কোনো রাস্তা নেই। শুভেন্দু অধিকারী মমতা তাই বলেছে, তৃণমূলও তাই বলে। এটাকে বলে বাইনারি, যেখানে টস যখন হয়, হেড অর টেল, ঠিক আছে, তৃতীয় কোনো পক্ষ নেই। তাহলে এই যে শূন্য করার পেছনে বিজ্ঞানটা হচ্ছে যে মানুষের মননের মধ্যে থেকে, চিন্তনের মধ্যে থেকে, আন্দোলনের সংগ্রামেও, এবং হচ্ছে তোমার গিয়ে মিডিয়াতেও, তারপর হচ্ছে অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে, পুরসভায়, পঞ্চায়েতেও, যে এপিট আর ওপিট থাকবে, কোনো তৃতীয় কোনো কিছু থাকবে না। একদম তাই, এটাই তো, এটা গোটা দেশেও চেষ্টা হয়েছে, এটা নতুন না। দেশে তো মনে হচ্ছে 80-র দশকে যখন হচ্ছিল, তখন হয় বিজেপি না কংগ্রেস, এটাকে বলে যেমন রিপাবলিক এবং ডেমোক্র্যাট, যেমন লেবার আর কনজারভেটিভ। তো পুঁজিবাদী দেশে পুঁজিপতিরা মনে করে যে তোমার গিয়ে এই জিতলেও আমার পলিসি নেবে, এই জিতলেও আমার পলিসি নেবে, দুটোকেই আমি ইলেকট্রাল বন্ডের টাকা দেবো, বা ঘুষের টাকা দেবো, বা লুটের জায়গা দেবো, কিন্তু আমার লুটে এরা সমর্থন করবে, এবং তৃতীয় কেউ থাকবে না। তো তার মধ্যে দাঁড়িয়েও তোমার গিয়ে জেরেমি করবিনকে চেষ্টা করতে হবে, তৃতীয় পক্ষের কথা বলতে হবে, নাহলে মানুষের কথা কে বলবে? আর ওরা কিন্তু বলবে হয় আমাকে নয় কে। স্যার, আপনি রাজ্য সম্পাদক হয়ে আসার পরেই দেখা যাচ্ছে প্রচুর যুব সমাজের মুখ আপনি তুলে এনেছেন। একটা মীনাক্ষী, একটা দীপশিতা, একটা শতরূপ, মানে এরকম প্রচুর আজকে ইয়াং ব্যাচকে তুলে আনছেন। এটাই কি আপনার রাজ্য সম্পাদক হিসেবে স্ট্র্যাটেজি? যদি আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, আমি বলেছিলাম যে এই নতুন প্রজন্ম রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সর্বক্ষেত্রে, এটা শুধু সংগঠনে নয়,
যে একটা জেনারেশনাল শিফট হওয়া দরকার আছে পৃথিবীতে সর্বত্র। এখন নেপালে দেখছো তুমি, শ্রীলঙ্কায় দেখছো তুমি, বাংলাদেশে দেখছো তুমি, যে ইয়াং জেনারেশনের মধ্যে একটা হচ্ছে তোমার কি অসম্ভব এই যা কিছু চলছে তাতে একটা ফেল্ড জেনারেশনকে তারা দেখছে এবং তাদের মধ্যে একটা রাগ, ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে। এবার কোন পথে সেটা পরিচালিত হবে সেটা আদর্শের কথা, কোথা থেকে হবে আমি বলছি ডাক্তার জাম্প করে। তাহলে এইখানে দাঁড়িয়ে তোমার গিয়ে তুমি দেখো সেই সব পেশা আজকের দিনে যেগুলো ব্যাপক উন্নতি করেছে, টেকনোলজি হোক, ম্যানেজমেন্ট হোক, আইটি হোক, মেডিকেল সায়েন্স হোক, মার্কেটিং হোক, যেখানে নতুন প্রজন্মরা লিডারশিপে চলে এসছে তাদের নতুন শিক্ষা দীক্ষা বিশ্ববিখ্যা দিয়ে, আর রিক্রুটমেন্ট হচ্ছে সেই জায়গায়, ক্যাম্পাস থেকে নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে তারা তাদেরকে ড্রাইভিং ফোর্স হচ্ছে, তারপর লিডারশিপ থাকছে, একটা সিনিয়র এবং জুনিয়রদের একটা রেশিও থাকছে। আর যেসব পেশায় এই নতুন প্রজন্মকে জায়গা দেওয়া হচ্ছে না সেগুলো কুঁকড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এটা একটা ফ্যামিলি রান বিজনেসও তাই হয়। যদি শুধুমাত্র আমি, তারপর আমার ছেলে, তারপরে ছেলে করবে এবং এই বাইরের ট্যালেন্ট আসবে না, নতুন ট্যালেন্ট আসবে না, সেই ব্যবসাগুলো খুব উন্নতি করছে না। ক্রীড়া জগতেও তাই, স্পোর্টস অর্গানাইজেশনও তাই। যেখানে স্পোর্টস অর্গানাইজাররা নতুন নতুন আসবে, তারা নতুন ভাবনা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করবে। আর তাহলে ধরকাটি তো ধরে আছে, এমন অনেক লাইব্রেরি দেখবে পাড়ায় মহল্লায় আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কয়েকজন বয়স্ক মানুষ বসে আছেন, কিন্তু সেখানে কেউ আর যায় না, বইগুলোর তাকগুলো তো এরকম বেরোয় না। তো এটা মডার্নাইজেশন দরকার। মডার্ন করার জন্য নতুন প্রত্যেক প্রজন্ম নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়, তারপর সেই প্রজন্ম সেই সমস্যার সমাধানের জন্য নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে কৃৎকৌশল আবিষ্কার করে, টেকনোলজি, কলা কৌশল। তাহলে এটা আমি তৈরি করেছি বললে অন্যায় হবে। আমি যখন সম্পাদক হলাম তখন আমি বললাম এরকম 30 জন তেজি ঘোড়া আমরা পেয়েছি, আমার কাজ হচ্ছে সম্পাদক হিসেবে এই 30 জনকে 100 জনে করা, 100 জনকে 300 জনে করা। তাহলে আমি ফার্স্ট টার্ম শেষ করে আমি বললাম 30 জন, তুমি একটা দীপশিতা, একটা মীনাক্ষী না, আমি এরকম তখন 30 জনের নাম গোনাতে পারতাম। তারপর আমি এই বছরের গোড়ায় 100 জনের নাম গণনা করতে পারতাম, সামনের বছরের গোড়ায় আমি 300 জনের নাম গণাতে পারবো। অনেকে তার মধ্যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আসে, ভোট লড়ে বলে সামনে আসে, অনেকে জেলায় আছে, কৃষকে আছে, ক্ষেত মজুরে আছে, মহিলায় আছে। তার মধ্যে এই বন্যা টুডু ব্রিগেড প্যারেডে বক্তৃতা করলো, আদিবাসী মেয়ে, ক্ষেত মজুরের নেতা। তো সে না ব্রিগেডে করলো বলে লোকে জানলো নামটা, সে তো পোলবাদাপুরে লড়াই করছে প্রতিদিন জমির জন্য। অবশ্যই। তো এরকম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এরকম নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, এটাই ভবিষ্যৎ। তাহলে এটাই কি সিপিএম এর আগামী দিনের মুখ? এটা শুধু সিপিএম নয়, সব সংগঠনেই, যে কোনো সংগঠন, আমি আবার বলছি, যদি তাকে তার ভবিষ্যৎমুখী কোনো কর্মসূচি হয়, তার যদি ভবিষ্যৎ থাকে, তাহলে তাকে নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক রিনিউ করতে হয়। যে সংস্থা, যে সংগঠন, যে দল নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক রিনিউ করবে না, সে ডুমড। আমরা এবার এটা বলতে পারি, এর হচ্ছে চ্যালেঞ্জ, গত 10-15 বছর বিশ্ববিদ্যালয়ে, কলেজে ছাত্ররাজনীতি করা যাবে না, এসএফআই করলে কলেজে ঢুকতে পারবে না, বামপন্থীরা ঢুকতে পারবে না, মেম্বারশিপ করতে পারবে না, স্লোগান দিতে পারবে না, সবটা একদলীয় হবে, এটাই তো করা হয়েছে গণতন্ত্রের শেষে। তার মধ্যে তারই এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এবং আমাদের নেতা রাতারাতি হয়ে যায় না, তাহলে আশা, ট্রেন্ড হওয়া, শিক্ষিত হওয়া, প্রশিক্ষিত হওয়া, পরীক্ষিত হওয়া, তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে লড়াই সংগ্রাম ময়দানের থেকে সে উঠে আসবে। আমি তো টলিগঞ্জ থেকে নিয়ে আসবো না, একটা সিরিয়াল থেকে তো নিয়ে আসবো না নায়ক নায়িকাকে, তো আমাকে তো এই সিরিজ অফ মুভমেন্টের মধ্যে দিয়ে উঠে আসতে হবে। মীনাক্ষী তো তার মধ্যে থেকেই উঠে এসছে, দীপশিতা তার মধ্যেই, সৃজন তার মধ্যেই, প্রতিকূল তার মধ্যেই। আমি শুধু ছাত্রদের নাম বললাম, আমি বললাম বন্যা টুডু তার মধ্যেই। এইখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, গৌতম দেব বলেছিলেন 2011 সালের আগে যে আপনারা সবাই বলছেন তো তৃণমূল আসবে, তৃণমূল আসুক, আমরা তাদের রাতের ঘুম কেড়ে নেব। এখন দেখা যাচ্ছে যে আপনারাই কিনা ঘুমিয়ে পড়ছেন। কোথায় বামফ্রন্ট? তুমি ব্যাকডেটেড কথা বলছো। গত 3 বছর ধরে মমতাজি ভালো করে ঘুমোতে পারছেন না। কালকে মমতাজি প্রেসে যা ছবি তুমি দেখবে, ঠিকমতো ঘুম হচ্ছে না। যদিও মোহন ভাগবত আশ্বস্ত করেছে যে বিজেপি দান ছেড়ে দিয়েছে, তুমি থাকো, তাও ঘুম হচ্ছে না ভালো করে, এটুকু আমি বলে দিলাম। কেন, মানে আপনারা কি সেইখানে সেই দাপটটা? প্রতিদিন যে আন্দোলন সংগ্রাম দেখো গোটা জেলাগুলোতে, রাজ্যগুলোতে। এই কালকে মীনাক্ষী গেছে, মহিলাদের সমাবেশ হচ্ছে ফুলিয়াতে,
বিশাল অংশ মিলে এসছে। পরশুদিন আমি গেছি রামগঙ্গা, তুমি নাম স্মরণীয় হতো, দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে পাথর প্রতিমা, একেবারে সীমানায়, হ্যাঁ, নদীর ধারে হাজার হাজার লোক এসছে, কৃষক। তার আগের দিন আমি গেছি হেমতাবাদে, হ্যাঁ, সেখানে রাজবংশী সংখ্যালঘু মুসলমান পরিযায়ী শ্রমিক হাজার হাজার এসছে। কিন্তু কলকাতার লেন্সে দেখা যাচ্ছে না। এই রিফ্লেকশনটা তো আপনারা ভোটে পাচ্ছেন না। এটা উল্টো আবার তো, এইটা রিফ্লেকশন ভোটে পাবো। এটা অ্যাবসেন্স ছিল বলে ভোটের রিফ্লেকশনটা হয়নি। ভোটে চুরি হবে, কিন্তু চুরির বিরুদ্ধে তো তোমাকে মানুষকে জাগাতে হবে। আজকে বিহারে কি হয়েছে, এই যে মানুষ নামলো, এরপরে চুরি করা সহজ হবে না। আর ওরা কি করে, আগে মিডিয়াকে ব্যবহার করে বলে কেউ কেউ তো নেই, সব ফাঁকা, সুতরাং আমি যা করবো ফাঁকা বুথে আমি নিজেরটাই ছাপ্পা দেবো। তো সেইখানে আগে এই মানুষকে বুথ থেকে অঞ্চলে এরকম জাগাতে হয়, নামাতে হয়, তাহলে যারা বুথ দখল করবে বেরিয়েছিল তাদের ঘুম ভাঙে। মানুষ হচ্ছে, এই যে নেপালে কি হচ্ছে, আসলে তো ক্ষেপ্ত মানুষ নেমেছে। এখন যা কিছু হচ্ছে, এই অভয়াকাণ্ড হলো, এই শিক্ষকদের, ছাত্রদের শিক্ষা নিয়োগে দুর্নীতি হলো, ডাক্তারদের আন্দোলন হচ্ছে, পুলিশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এমন একটা অবস্থা আসে, তখনই শাসকের ঘুম যায় যে পুলিশ যথেষ্ট নয়, যত পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে। এই মীনাক্ষীরা সব ডেড বডি আটকে ছিল বলে, পোস্টমর্টম সেকেন্ড টাইম হোক বলে চেয়েছিল বলে তাদেরকে কি করেছিল। তো কোথায় বিজেপি দল অ্যাসেম্বলির মধ্যে, অ্যাসেম্বলির বাইরে, রাস্তায় ঘাটে কোথায় লড়াই করছে? এইসব যে ইস্যুগুলো বলছো, অভয়া বললে, অন্যান্য কাণ্ড বললে, দুর্নীতি বললে, লড়ছে না, আমরাই লড়ছি। আমরা বলেছিলাম, প্রথম কথা বলেছিলাম, যত মিথ্যা মামলা আছে, রাজনৈতিক বন্দী আছে, তার বিনা বিচারে আটক আছে, তাদেরকে মুক্ত করবো। তো কোথায় বিজেপি দল অ্যাসেম্বলির মধ্যে, অ্যাসেম্বলির বাইরে, রাস্তায় ঘাটে কোথায় লড়াই করছে? এইসব যে ইস্যুগুলো বলছো, অভয়া বললে, অন্যান্য কাণ্ড বললে, দুর্নীতি বললে, লড়ছে না, আমরাই লড়ছি।